আজকের এই দিনে সরকারের কাছে আমার স্পষ্ট দাবি, শ্রমিকরাও এই সমাজের নাগরিক, ভোট শ্রমিকরাও আমাদেরকে দেয়, আপনাদেরকেও দিয়েছে। সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। আমাদের বাংলাদেশের শ্রমিকদের, দুনিয়ার শ্রমিকদের, মজলুম শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে না। কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা কোনো শ্রমনীতি নিপীড়িত দুঃখী ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, লাশ শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমিক উপহার দিয়েছিলেন। আর যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রিয় নবী বিদায় হজের ভাষণে, কাবা চত্বরের ঐতিহাসিক ভাষণে যে সমস্ত অধিকারের কথা তিনি দুনিয়ার মজলুমের জন্য উপহার দিয়ে গেছেন, পবিত্র হাদিস গ্রন্থে সেগুলো বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের অধিকারের জন্য তার কাজ শেষ হবার সাথে, ঘাম শুকাবার সাথে সাথে তার মজুরি প্রদান করো। মজুরির পরিমাণ নির্ধারণের জন্য আজকে আমরা ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ টাকার পে স্কেলের কথা বলি, ন্যূনতম মজুরি। আমার প্রিয় নবী বলেছেন, সমকালীন বাজার চাহিদা, মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকরা যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতার জাতীয়বাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। মালিক যা খাবে পড়বে, শ্রমিকদের তাই খেতে পারে, পড়তে পারে। আজকের বাজার মূল্য যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? ১৯৬৮ সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম, তার আগে এই দেশের ৬০-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরে সমাজতন্ত্র কায়েম করে। তারা বলেছিল ট্রেড ইউনিয়নের স্কুল অফ কমিউনিজম। ৬৮ সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এই দেশের শ্রমিক নেতারা শ্রমিক আন্দোলনে রাসূলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল, রাসূলের বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। এই দেশের শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। সেজন্য গোল্ডেন ফাইবার ক্লথ ফ্রম বাংলাদেশ, ইনশাআল্লাহ। and my friend Mr. Khairul Dewan, আল্লাহ তুমি মিস্টার খায়রুল দেওয়ানকে প্রধানমন্ত্রী করো এবং আমাকে রাষ্ট্রপতি করো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। যাই হোক, অনেকদিন পরে আমরা রাজপথে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই ছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন আমির সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে, যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে,
ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুকে মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১-এ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েবে আমির কোরআনী শাসনের জন্য সংবিধানে, সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল উত্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। এই দেশের শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাই সহ, শ্রমিক ভাই সহ, ছাত্র জনতা প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার কি করতে চায় তার পূর্ণ বিবরণ আমরা আমাদের ৩১ দফার মধ্যে তুলে ধরেছি। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা সেজন্য নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা শ্রেণী পেশা যাদেরকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরকার গঠনে সক্ষম হলে কাজ শুরু করব। এবং আপনারা দেখেছেন আমরা দ্রুততার সাথে সরকার গঠন করার সাথে সাথে আমরা আমাদের প্রতিশ্রুতি কাজগুলা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, নারীদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, এই ফ্যামিলি কার্ড আমার শ্রমিক ভাইয়ের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। এই ফ্যামিলি কার্ড আমাদের কৃষক ভাইদের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। একইভাবে আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছেন তাদের স্ত্রীরা পাবেন। অর্থাৎ এটি সকলের কাছে ধীরে ধীরে সকল পরিবারের কাছে পৌঁছবে। শ্রমিক ভাইরা যেরকম একদিকে কলে কারখানায় পরিশ্রম করে, কলকারখানাকে পরিশ্রম করে যেরকম দেশের অর্থনীতিকে মজবুত করে গড়ে তুলতে সহযোগিতা করবেন, একইভাবে রাষ্ট্র তার পরিবারের পাশে দাঁড়াবে যাতে তাকে পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়।
একইভাবে আমরা ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই, যাতে করে খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে লেখাপড়া নিয়ে চিন্তা করতে না হয় তাদের সন্তানদের জন্য। প্রিয় ভাই বোনেরা, একইভাবে আপনারা দেখেছেন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে বলেছিলাম, সেই কৃষি ঋণও আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু কৃষক ভাইদের কৃষি ঋণই মৌকুফ করিনি, আমরা একই সাথে বলেছিলাম যে তাদেরকে আমরা কৃষক কার্ড দেব। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও আমরা প্রিয় ভাই বোনেরা শুরু করেছি। জামাত ইসলামী ক্ষমতার একদম দ্বার প্রান্তে। এই মুহূর্তে জামাত ইসলামী নিজেরাই অনেক কিছু সংস্কার করেছে, আরো অনেক সংস্কার করা প্রয়োজন। নড়ে চড়ে বসা উচিত, কারণ এতদিন জামাত একটা রেজিড একটা সংগঠন ছিল, কিন্তু জামাতকে এখন প্রো পিপল একটা লিবারেল অর্গানাইজেশন হতে হবে ক্ষমতায় যেতে হলে। গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু জামাত ক্ষমতায় যেতে চায়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে যেহেতু রিস্ক করতে চায়, জামাত ইসলামের যে ইসলামী আন্দোলন একামতের দিনের যে দাওয়াত, তার ঊর্ধ্বেও জাস্ট একটা পলিটিক্যাল কানেক্টিভিটি যেহেতু জামাত তৈরি করতে চায় ভোটের রাজনীতির স্বার্থে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইরেসপেক্টিভ অফ ইডিওলজি, ফর দি টাইমিং রিলেশন, সুইং ভোটারদের সাথে রিলেশনস, এই জায়গায় জামাতকে আরো সংস্কার করতে হবে। তার মধ্যে দুইটা জরুরি বিষয়, জামাতের শ্রমিক শাখা এবং যুব জামাত বা জামাতের যুব উইং। দর্শক, সাদিক ক্যাম্প এই মুহূর্তে হিট। সাদিক ক্যাম্প যে কি জিনিস, সাদিক ক্যাম্পকে নিয়ে এদেশের জনতার যে কি আগ্রহ রয়েছে, এটা সাদিক ক্যাম্প মেয়র প্রার্থী হবেন এই অনানুষ্ঠানিক অনেকের কাছে গুজব, আমাদের কাছে সত্য কথা। এই অনানুষ্ঠানিক গুজব কিংবা খবরে প্রমাণিত হয়েছে যে সাদিক ক্যাম্প কি জিনিস। সাপোজ এই সাদিক কায়েমদেরকে যদি জামাত প্রপারলি ইউটিলাইজ করতে পারে, বিশেষ করে ডাকসু নেতাদের, সাদিক ক্যাম্প ব্যক্তি সাদিক ক্যাম্পের চাইতে হি ইজ ইম্পর্টেন্ট বিকজ অফ হিজ ডাকসু ভিপি। এই ডাকসু নেতা সাদিক ক্যাম্পকে যদি জামাত ইউটিলাইজ করতে পারে তার ক্ষমতা রাজনীতির স্বার্থে, সাপোজ যদি সাদিক কায়েমদেরকে দিয়ে, সাদিক কায়েম, এস এম ফরহাদ, তাদেরকে দিয়ে যুব জামাত কায়েম করে, হ্যাঁ তাদের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদরা থাকতে পারেন, বাট এই মুহূর্তে যুবকদের কাছে, তরুণদের কাছে সদ্য ছাত্র জীবন শেষ করা যুবক কারা? বিএনপির যে বুইরা যুবক, ওইটা যুবক না। বিএনপির যুবক সংগঠন চালায় বৃদ্ধরা, ওইটা যুবক না। যুবকের মেইন সংজ্ঞা হচ্ছে স্টুডেন্ট আফটার স্টুডেন্ট, মানে স্টুডেন্ট লাইফ শেষ করার পর যে সময়টা, ওটা হচ্ছে যুবক। স্টুডেন্ট লাইফ শেষ করে মানুষ যুব সংগঠন করবে, তারপরে একটা সময় এসে মূল সংগঠন করবে। সদ্য স্টুডেন্ট লাইফ শেষ করা যুবকদের আকর্ষণ করতে সাদিক ক্যাম্পদের যে কার্যকারিতা, এটা বাংলাদেশ ইউনিক। সাদিক ক্যাম্পরা যেটা পারবেন, এটা অন্য কেউ পারবে না। অতএব এটা জামাতের জন্য একটা সুযোগ, এই সাদিক ক্যাম্পদের মাধ্যমে এটা করাতে পারে, যুব জামাত কায়েম করতে পারে, হিট হয়ে যাবে। বাংলাদেশের যুবকরা দলে দলে জামাত ইসলামীর এই যুব জামাতের পতাকা দলে আশ্রয় নেবে এবং এরা যুব দলের বিপরীতে সমাজে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, পাওয়ার পলিটিক্সের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হয়ে উঠবে। এটা সাদিক ক্যাম্পদের মাধ্যমে সম্ভব, বিকজ সাদিক ক্যাম্প ইজ ডাকসু ভিপি। এটা জামাতের 85 বছরের মধ্যে কেউ ছিল না, অনলি সাদিক ক্যাম্প। তো দর্শক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়ে যেটা বলতে চাই, জামাত ইসলামীর শ্রমিক শাখার নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রথম হচ্ছে নামটাই সমস্যা। যেমন আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের একজন চায়ের দোকানদার বা রিক্সা চালক, ভ্যান চালকের কাছেও জিজ্ঞেস করেন যে যুবদল কি কিংবা যুবলীগ কি, তারা এক কথায় উত্তর দিতে পারবে, যুবদল হচ্ছে বিএনপির যুব শাখা, যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের যুব শাখা। কিংবা শ্রমিক দল কি কিংবা শ্রমিক লীগ কি, যে বাংলাদেশের যে কোনো শ্রমিক বলতে পারবে যে শ্রমিক লীগ হচ্ছে আওয়ামী লীগের শ্রমিক শাখা, শ্রমিক দল হচ্ছে বিএনপির শ্রমিক শাখা। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি জামাতের অনেক প্রবীণ রোগনরাও জানে না যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি, আপনি যদি জিজ্ঞেস করেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি, তারা বলতে পারবে না। রাজনীতি সচেতন অনেকেও জানে না যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি। ইট মিনস শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা যে জামাত ইসলামের শ্রমিক উইং, এটা ওইভাবে ব্র্যান্ডিং করাই সম্ভব হয়নি। এই জন্য প্রথম করণীয় হচ্ছে যে নাম চেঞ্জ করতে হবে। কিসের শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোথায় পেয়েছেন এই নাম? এই নামের সার্থকতাটা কি? এটা জামাতের একটা অঙ্গ সংগঠন বা এটা জামাতের একটা উইং। তো এখানে ফেডারেশন মানে কি বুঝেন? এখন এত যদি বলতে যাই,
ফেডারেশন শব্দের ব্যাখ্যা যদি করতে যাই তাহলে জামাত এখানে অপমানিত হবে। একটা পলিটিক্যাল পার্টির একটা উইং এর নামের সাথে ফেডারেশন হতে পারে না, এটা একটা ফালতু নাম। অতএব প্রথম করণীয় হচ্ছে এই অযৌক্তিক নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন বাদ দিতে হবে। তাহলে কি নাম দেয়া যায়? নাম হতে পারে শ্রমিক জামাত, যেমন শ্রমিক দল, শ্রমিক লীগ, শ্রমিক জামাত। শ্রমিক জামাত হলে এটা খুব সহজেই ব্র্যান্ডেড হয়ে যাবে এবং সবাই জানবে যে শ্রমিক জামাত মানে জামাতের শ্রমিক শাখা। আর আপনি যদি এটা জানাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। আপনি যদি মানুষকে বোঝাতে না পারেন যে আপনি জামাতের শ্রমিক শাখা বা জামাতের শ্রমিক শাখার এটা আছে, এটা না বোঝাতে পারলে আপনি ব্যর্থ। অতএব নামেই সমস্যা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই যে দেখেন, জামাতের শ্রমিক লিডার হিসাবে কোনো নেতাকে কেউ চিনেন? যেমন আমি একজনকে চিনি, যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কিংবা সেক্রেটারি, তাও আমি ভালো জানি না। আমাদের আতিক ভাই, তিনি ইদানিং ভালো টকশো করেন এবং যোগ্য লোক, রাজনীতিতে যথেষ্ট ভালো করার কথা ছিল। তিনি এমপি হতেন যদি নাহিদ ইসলামকে সান না দিতেন। এই আতিকুল ইসলাম তিনি জামাত নেতা হিসেবে পরিচিত, শ্রমিক নেতা হিসেবে আলাদা কোনো ব্র্যান্ড তার নেই, আলাদা কোনো ব্র্যান্ড ভ্যালু তার নেই। এছাড়া জামাতের একজন নেতাকে দেখান যার শ্রমিক নেতা হিসেবে একটা জাতীয় পরিচিতি আছে। বরং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত নেতা আছে দেখবে একজনও শ্রমিক নেতা হিসেবে পরিচিত না, তারা জামাত নেতা হিসেবে পরিচিত। এই দিক থেকেও বলা যায় যে শ্রমিক কল্যাণ ফেডারেশন পুরোপুরি একটা ব্যর্থ সংগঠন। এবং সবচেয়ে বড় বিষয়, শ্রমিক কল্যাণ ফেডারেশনে কোনো শ্রমিক নাই, এটা একটা ভাওতাবাজি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে কোনো শ্রমিক নেই। শ্রমিক এখন বলবেন যে আমিও শ্রমিক আপনিও শ্রমিক, না। শ্রম আইন 2006 অনুযায়ী শ্রমিকের একটা সংজ্ঞা আছে। যারা জ্ঞান দিয়ে কাজ করে বা অ্যাডমিন টাইপের কাজ, তাদেরকে শ্রমিক বলা যায় না। যারা কায়িক পরিশ্রম করে, চুক্তিভিত্তিক লেবার বা ইত্যাদি ইত্যাদি, এরা শ্রমিক। তো ওই সংজ্ঞা অনুযায়ী জামাত ইসলামের শ্রমিক শাখা এটা একটা ভুয়া সংগঠন, এখানে শ্রমিক নেই, নেতৃত্বে নাই। প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পর্যায়ের কমিটি কোথাও কোথাও আছে, কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় থানা পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ। সেখানেও দেখবেন যে যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেক্রেটারি এরা কেউ শ্রমিক না। জেলা পর্যায়ে নেতৃবৃন্দের একটা অংশ অ্যাডভোকেট, শিক্ষক এবং কেউ ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। শ্রম আইন 2006 সংজ্ঞা অনুযায়ী একজনও শ্রমিক না। এবং হ্যাঁ, বড় পর্যায়ের সবাই শ্রমিক সংগঠনের নেতা যে সবাই শ্রমিক হতে হবে এটা জরুরি না, আমি বলছি না যে সবাই শ্রমিক হতে হবে। তবে শ্রমিকদের নিয়ে কাজ করলে আপনি শ্রমিক নেতা হতে পারেন, রাইট। কিন্তু শ্রমিকদের পার্টিসিপেশন তো থাকতে হবে একদম রুট লেভেলে। তো শ্রমিকদের দিয়ে কমিটি গঠন করাতে হবে। এটা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় 2-1 জায়গায় আছে। বেশিরভাগ জায়গায় শ্রমিকদের নিয়ে আলাদা কোনো কমিটিই নেই। আপনি খুব কম দেখাতে পারবেন যে অমুক শ্রমিক তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের অমুক শাখার নেতা, অরিজিনাল শ্রমিক। তাহলে এটা কিসের শ্রমিক কল্যাণ ফেডারেশন? এজন্য নাম চেঞ্জ করতে হবে এবং শ্রমিকদের দিয়ে ব্যাপকভাবে কমিটি গঠন করতে হবে, শ্রমিকদের মধ্যে পৌঁছাতে হবে। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ হয়েছে, যেখানে আমিরে জামাত বক্তব্য দিয়েছেন, আর দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। সেখানে শ্রমিক ওই প্রকৃতপক্ষে শ্রমিক তেমন ছিল না, সব জামাত, কিছু শ্রমিক ছিল। গাজীপুরের প্রোগ্রামটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই কারণে গাজীপুরের ছবিটা, গাজীপুরের প্রোগ্রামের সামনের সারিতে যেসব নারীরা বসেছিলেন এরা শ্রম আইনের সংজ্ঞা অনুযায়ী শ্রমিক। এজন্য শ্রমিকদের কানেক্টেড করতে হবে এবং এটা আলাদা সংগঠন করার হাকিকত যদি অর্জন করতে হয় আপনাকে নাম চেঞ্জ করতে হবে। শ্রম জামাত, যুব জামাত, এগুলো করা সময়ের দাবি।